আসসালামু আলাইকুম। অন্তত বর্তমান সময়ে এটি পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগ আর কোনো পথেই ফিরে আসার সম্ভাবনা নেই। যে রিঅর্গানাইজেশন করে রিফর্ম আওয়ামী লীগ পুনর্গঠনের কথা উপস্থাপিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেনাপ্রধান কর্তৃক বা বাইরে অন্য কারোর দ্বারা, সেটাও যেমন হচ্ছে না, ঠিক তেমনি বর্তমান সিচুয়েশনে আওয়ামী লীগকে আর পুনর্গঠিত হয়ে অন্তত রাজনীতিতে যে কোনোভাবেই নিষিদ্ধ করা অবস্থায় থেকেও কার্যক্রম হোক, বা নিষিদ্ধ যে আছে সেটাও কোর্টে গিয়ে আইনে লড়াই করবার মতো তাদের সেই সম্মুখ সারির কোনো নেতাই আর সম্মত প্রকাশ করেননি। আওয়ামী লীগের অভ্যন্তরীণভাবে যথেষ্ট চেষ্টা করা হয়েছিল শেখ হাসিনা নেপথ্যে থাকবেন, কিন্তু রিফর্ম করে একটি আওয়ামী লীগ বাংলাদেশে অন্তত সংগঠিত হোক, পুনর্গঠিত হয়ে তাদের যে সাংগঠনিক যতটুকুন শক্তি আর্ন করা যায় সেটার উপর ভিত্তি করেই একটু দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছিল। হয়তো পরবর্তী তার উপরে ভর করে ভারতে থাকা আওয়ামী লীগ নেতা বা শেখ হাসিনা বা জয় যেই হোক পুনঃপ্রত্যাবর্তনের চেষ্টা করতেন। কিন্তু বাংলাদেশে থাকা সাবের হোসেন চৌধুরী বা নারায়ণগঞ্জের আইভি বা দীপুমণি আর কাদের সিদ্দিকীরা তো বাইরেই, ওরা তো রাজনীতি আওয়ামী লীগেতেও নয়, রাজনীতিতেও আর ফিরে আসার কোনো পথ এদেশের জনগণ দেবে না। সাবের হোসেন চৌধুরী অত্যন্ত ভদ্র সুশীল মানুষ, তিনিও এই রিফর্ম পুনর্গঠিত আওয়ামী লীগের দায়িত্ব নিতে, দায়ভার নিতে বা ভারপ্রাপ্ত যে কোনো পদ নিতেই সম্মতি প্রকাশ করেননি। ফলে আওয়ামী লীগও যেমন পিছু হটে আছে, অন্তত সাইলেন্ট আছে, ঠিক তেমনি সাবের হোসেন চৌধুরী কিন্তু বসে নেই। তিনি দায়িত্ব নিতে রাজি হননি, আওয়ামী লীগের দায়িত্ব নিতে, কিন্তু আওয়ামী লীগের সংগঠনের জন্য বা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য তিনি অত্যন্ত তৎপর রয়েছেন। আপনারা হয়তো জ্ঞাত আছেন, ইন্ডিয়া সংশ্লিষ্ট কোনো রাষ্ট্র বা রাশিয়ার ঘেঁষা ইউরোপিয়ান যেসব রাষ্ট্রের রাষ্ট্রদূতরা বাংলাদেশে আসছে, সেই সব রাষ্ট্রদূত হোক, অ্যাটাচির যে কোনো সদস্য হোক, মুখপাত্র হোক, বা তাদের যে কোনো মুখপাত্রই হোক না কেন, যে কোনো পদেরই হোক না কেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় অবাধে যাতায়াত করছেন এবং সাবের হোসেন চৌধুরীও তাদের সাথে খোলামেলা যাচ্ছেন, আসছেন, দেন দরবার করছেন। অর্থাৎ আন্তর্জাতিকভাবে তিনি বাংলাদেশের রয়েছেন, এটা তো বাংলাদেশের আওয়ামী লীগ সবাই জানে এবং ভারতের থাকা আওয়ামী লীগের লিডাররাও জানে। কিন্তু তিনি যে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, আওয়ামী লীগ পুনর্গঠনের পক্ষে কাজ করে যাচ্ছেন, এটি তিনি আন্তর্জাতিকভাবে চেষ্টা চালাচ্ছেন কূটনৈতিকভাবে এর একটি সমাধান, অর্থাৎ বহির্বিশ্ব যেন বাংলাদেশ সরকারকে চাপ দেয় এবং আইনি লবিস্ট নিয়োগ দিয়ে সেই বাইরের কোনো প্রখ্যাত আইনজীবীর দ্বারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আইনি লড়াই লড়া যায়, অন্তত জেনেভা কনভেনশনালের দিকে হোক, জাতিসংঘে হোক, মানবাধিকার কমিশনে হোক, যেখানেই হোক, তারা সেই প্রক্রিয়াটি চালু রাখার জন্য সাবের হোসেন চৌধুরী প্রচুর অর্থকড়ি যেমন ঢালছেন, ঠিক তেমনি রাজনীতিতে সেই পটভূমি তিনি রেখে যাচ্ছেন। আমি দুইজন মানুষকে সমন্বয় করব, অর্থাৎ বাংলাদেশে বসে দুইজন মানুষ বাংলাদেশকে নিয়ে প্রকাশ্যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। একজন দীর্ঘদিন যাবৎ ৭৫ থেকে শুরু করা যাক, একজন সন্তু লারমা, যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাদা উপজাতিদের জন্য পার্বত্য চট্টগ্রাম একটি অঙ্গরাজ্যই বলেন বা আলাদা একটি জোন হিসাবে চিহ্নিত করে শুধু উপজাতিরা সেখানে বসবাস করবে, তাদের হাতে ক্ষমতা, তাদের দ্বারা গঠিত সেনাবাহিনী, তাদের কোর্ট কাছারি, আইন আদালত, অর্থাৎ ওই যে সে রাজা প্রথা যেটা আছে, সেই ধরনের পুনর্গঠন
কোনো বাংলাদেশ অনুপ্রবেশ ঘটাতে পারবে না, সেনাবাহিনী থাকবে না, বিভিন্ন ধরনের বাংলাদেশের সমতলের কোনো পুলিশ থাকবে না, বিভিন্নভাবে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল করে। সে যেমন নিজস্ব বাহিনী শান্তি বাহিনী দ্বারা করেছিল, ঠিক তেমনি তিনি আসামের তার একটি অফিসই ছিল, সেই অফিসটিতে বসে তিনি বাংলাদেশেও যেমন কাজ করতেন, আসামের সেই অফিসে বসেও তিনি আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর মানবাধিকার সংস্থা বলেন, বিদ্রোহী গোষ্ঠী বলেন, অস্ত্র কিনবার জন্য তাদের সাথে লবিং বলেন, ভারত থেকে সরকারের সাথে যোগাযোগ করে অর্থ কালেকশন করা, পার্বত্য চট্টগ্রাম বা তাদের সম্প্রদায়ের লোকদের কাছ থেকে চাঁদা কালেকশন করে বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র সংগ্রহ করে সেটা যেভাবে ব্যবহার করে আসছিল, ঠিক তেমনি আরও একটি কাজ শুরু হয়েছে। অর্থাৎ 80-র দশকে সন্তু লারমা সশস্ত্র রূপ নিয়ে অস্থিতিশীল করে তুলেছিল, বহু বাঙালিকে মেরেছে, সেনাবাহিনী হত্যা করেছে, অনেক খুনের আসামি এই সন্তু লারমা। কিন্তু রাষ্ট্র তাকে, এই রাষ্ট্র বলতে আওয়ামী লীগ তাকে স্বীকৃতি দিয়েছিল রাজনৈতিক নেতা হিসাবে। তিনি একজন বিদ্রোহী খুনি আসামি, কিন্তু আওয়ামী লীগ তাকে রাজনৈতিক নেতা হিসাবে পরিচিতি দেয় এবং একটি সমঝোতা, অর্থাৎ সিজফায়ার বলতে ফায়ার, যুদ্ধবিরতির মতো করে, যুদ্ধবিরতি কাদের সাথে করলো? সিজফায়ার যে বারবার করতে লাগলো আওয়ামী লীগ ক্ষমতায় এসে, এটি ভয়ানক খুনি সম্প্রদায়কে আওয়ামী লীগ স্বীকৃতি দিয়ে যায় রাষ্ট্রের রাজনৈতিক পরিচয়ের কাভারেজ দিয়ে। ঠিক তেমনি এই 5ই আগস্টের পর বাংলাদেশে ল্যান্ডে সমতলে আর একজন ষড়যন্ত্রকারী, যে দেশে থেকে দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছেন, তিনি সাবের হোসেন চৌধুরী। তিনি করছেন শেখ হাসিনার নির্দেশে, অর্থাৎ 2টি ধাপে 2টি ধারায় আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি হচ্ছে দেশের ভিতরে থেকে সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগকে রিফর্ম করার চেষ্টা করছেন এবং সেই রিফর্মের সাইলেন্টলি, ওপেনে খুব একটি হচ্ছে না, কিন্তু সাংগঠনিক অবকাঠামো তার আশেপাশের লোকজনকে দিয়ে তিনি মেসেজ পাঠাচ্ছেন এবং সেভাবে কাজ হচ্ছে। আর বাইরেও তিনি আন্তর্জাতিকভাবে তিনি কূটনৈতিক মহলের সাথে যোগাযোগ রেখে, অথবা তিনি অফিসিয়াল পেজে আন্তর্জাতিকভাবে একবার জাতিসংঘ থেকে শুরু করে সর্বক্ষেত্রে তিনি এই আওয়ামী লীগ পুনর্গঠনের জন্য কাজ করে যাচ্ছেন এবং তিনি সরাসরি শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে এই কাজগুলো করে যাচ্ছেন। হয়তো এখানে সরকারের একটি নীরব ভূমিকা ছিল, যে পিছনের শক্তির যে একটি রিফর্ম আওয়ামী লীগ অন্তত শেখ পরিবার থেকে রেহাই পাওয়া, শেখ পরিবার বাইরে এসে আরেকটি আওয়ামিজম গড়ে উঠুক, যারা প্রকৃত এদেশের নাগরিক, দেশকে ভালোবাসে। আওয়ামী লীগের সবাই তো একেবারে ভারতের মুখাপেক্ষী হয়ে যাননি, অন্তত 80% মুখাপেক্ষী, 20% নাগরিক যারা দেশের হয়ে, দেশের পক্ষেই রাজনীতি করতে চান, দেশকে ভালোবেসে দেশের জন্য স্বকীয়তায় স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রকৃত পক্ষেই বাংলাদেশের নাগরিক হিসাবে দেশের পতাকাকে উত্তোলিত করে রাখতে চান, তাদের দিয়ে একটি আওয়ামী লীগ সংগঠন তৈরি হোক বা তারা রাজনীতিতে ফিরে আসুক। কিন্তু সেই নেতাকে, এই মনোভাবাপন্ন নেতা আওয়ামী লীগে কে আছে, কতজন আছে, আদতেই কি আছে কি না? সম্ভবত আমি এ পর্যন্ত খুঁজে কাউকেই পাইনি যে না আওয়ামী লীগের ভিতরে রাজনীতি করে কিন্তু ভারত বিদ্বেষী, ভারতের বিমুখ, বা আওয়ামী লীগ যে ভারতমুখী রাজনীতি করে, দিল্লিমুখী রাজনীতি করে, তার বিরোধী করে কেউ আওয়ামী লীগ থেকে বের হয়ে আসছে, বা আওয়ামী লীগের ভিতরে থেকেই তিনি আওয়ামী লীগের এই কার্যক্রমের বিরোধিতা করেছে, এমন নেতা কাউকে পাওয়া যায় না। অতএব রিফর্ম করার মতো নেতা নেই যতক্ষণ না নতুন করে কেউ আওয়ামী লীগের রাজনীতিতে প্রতিনিধিত্বশীল দায়িত্ব নিয়ে এগিয়ে না আসে, যে এর আগে দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিলেন, অর্থাৎ
কাজী জাফরুল্লাহ চৌধুরী সাহেব ছিলেন, তাদের মতো লোক। এরকমের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বর্তমানে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হবেন সেরকমের পাওয়া যাচ্ছে না। কিন্তু সাবের হোসেন চৌধুরী চাচ্ছেন তিনি আওয়ামী লীগের দায়িত্ব নেবেন না, কিন্তু সাংগঠনিক দায়িত্বটা তিনি নিয়ে কাজ করে যাচ্ছেন। আর একজন লোক ভারতে বসে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিয়ে বহির্বিশ্বে অপপ্রচার চালাচ্ছে কাজী বাহাউদ্দিন। তিনিও শেখ হাসিনার নির্দেশে এই কাজটি করে যাচ্ছেন। অর্থাৎ দুইটি মেরুদণ্ড খাড়া, একটি বাংলাদেশের ভিতরে আর একটি ভারতে থেকে এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, বাংলাদেশের বিরুদ্ধে বর্তমান সরকার পুরো তথা বাংলাদেশের বিরুদ্ধে যে ভারত বিদ্বেষী একটি তারুণ্যের যে উন্মেষ সবে প্রকাশ পেয়েছে, বা বাংলাদেশে একটি অঙ্কুরিত হচ্ছে একটি যুব সমাজ, যারা ভবিষ্যৎ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বা বাংলাদেশকে আলাদাভাবে নিজস্ব মতামত প্রকাশ, নিজস্ব চিন্তাভাবনা নিয়ে রাজনীতি, নিজস্ব অর্থনীতি নিয়ে বাংলাদেশকে আর্থিক সম্পন্ন, জনগণ মান সম্পন্ন একটি জীবনযাপনের দিকে ধাপিত হবে, সেই ইয়াং জেনারেশনের বিরুদ্ধে তাদেরকে সন্ত্রাসী বলছে এই বাহাউদ্দিনরা বা আওয়ামী লীগের তথাকথিত দেশপ্রেমিক নেতারা, যারা ভারতে বসে এখনও ভারতের গুণকীর্তনে রত। এখনও শেখ হাসিনা ভারতকে ভয় দেখাচ্ছে যে বর্তমান সরকার বা বর্তমান সংসদই একটি অবৈধ অরাজনৈতিক সন্ত্রাসী সংগঠন। তিনি ভারতকে বোঝাচ্ছেন বিগত সময় 10 ট্রাক অস্ত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার হতেই তৎকালীন সরকার প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে এনেছিলেন, যেটা ভারতে পাঠাতে চাচ্ছিলেন। অর্থাৎ বিএনপি ভারত বিদ্বেষীই নয়, শুধু একটি সন্ত্রাসী সংগঠন তিনি বোঝাতে চাচ্ছেন। জুলাই আগস্টের যে যুব সমাজের রাজপথ কাঁপানো যে অভ্যুত্থান ঘটিয়েছে, তাদেরকে তিনি তথাকথিত সন্ত্রাসী বলছেন। অর্থাৎ বাংলাদেশ যে স্বকীয় ধারায়, বাংলাদেশ যে দেশপ্রেমিক নাগরিকদের হাতে বর্তমান পরিচালিত হচ্ছে, এই দেশপ্রেমিক গোষ্ঠীকেই আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে ভারতকে বোঝাতে চাচ্ছে, বা ভারতের সামনে উপস্থাপন করবার জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। আর এই দুই পাশে দুই মেরুদণ্ড খাড়া করে মাথা উঁচু করে এর পিছনে কাজ করে যাচ্ছেন সাবের হোসেন চৌধুরী আর কাজী বাহাউদ্দিন। আওয়ামী লীগের তিনিও সাংগঠনিক সম্পাদক ছিলেন, এই দুই সাংগঠনিক সম্পাদক। অতএব আমি যেটা উপমা দিচ্ছিলাম যে সন্তুলার মা এবং সাবের হোসেন চৌধুরী দুইজনই রাষ্ট্রদ্রোহী, এবং দুজনকেই যদি এখনই না থামানো হয়, ভারতের গড়িহাটিতে সন্তুলার মার এখনও অফিস আছে, ভারত বলতে আসামের গড়িহাটি, আসামের রাজধানী গুয়াহাটিতে এখনও সন্তুলার মার অফিস বিদ্যমান, এবং তিনি সেখানে যান, অফিস করেন, এবং তিনি সেখানে আন্তর্জাতিক মহলকে বাংলাদেশের কর্মকাণ্ডের বিরুদ্ধে কুৎসা রটনা, অপপ্রচার, প্রোপাগান্ডা করে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবার চেষ্টা করেন। আমরা একজনকে পাচ্ছি পাহাড়ের, একজনকে পাচ্ছি বাংলাদেশের, আর একজনকে পাচ্ছি ভারতে বসে। এই তিনজন মানুষই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্পূর্ণ হুমকি। অতএব বাংলাদেশের ভিতরে সদ্য ঘটে যাওয়া, যেমন তুরাগ নদীতে লাশ ভেসে উঠেছে, এই ধরনের আরও অনেক অপকর্ম জন্ম দেবে, যার নেপথ্যে বাংলাদেশে যারা হাল ধরে বসে আছে। ভারত থেকে ইশারা ইঙ্গিতে দেখানো হচ্ছে তোমাদের নেতা আছে সাবের হোসেন চৌধুরী, তাকে ফলো করো, তাকে অনুসরণ করো, তার কমান্ড শোনো, সেইভাবে মেনে চলো। অর্থাৎ সেইভাবেই সেই আটরশি পীরের যে হুজুর, তিনি বর্তমান সাবের হোসেন চৌধুরী, তাকে কেন্দ্রীভূত করেই আওয়ামী লীগের ক্ষুদ্র আকারে যে কর্মপ্রবাস চালাচ্ছে, এর পিছনে বর্তমান সরকারকে সজাগ থাকতে হবে। সাবের হোসেন চৌধুরী কোন কোন রাষ্ট্রদূতের অফিসে যাচ্ছেন, কোন কোন রাষ্ট্রদূত সরাসরি তার বাসায় আসছেন। একজন রাষ্ট্রদূত একজন নাগরিকের বাসায় যেতে পারেন না, তার প্রোটোকল আছে, তার চলাফেরার সীমাবদ্ধতা আছে, এবং একজন রাষ্ট্রদূতের অফিসেও
কাজ ছাড়া, সময় অসময়ে যে কোনো নোটিশ ছাড়া, সরকারকে জ্ঞাত ছাড়া একজন নিষিদ্ধ আওয়ামী লীগের সম্মুখ সারির নেতা, পরিচিত মুখ যেতে পারেন না। তাদের কোন ধরনের কথা হচ্ছে, কোন বিষয়ে তারা এদেশে কর্ম পরিচালনা করছে বা করার চেষ্টা করছে, এ বিষয়ে সরকারকে অত্যন্ত সজাগ দৃষ্টি থাকতে হবে। না থাকলে পস্তাইতে হবে, সরকারকে নাজেহাল হইতে হবে এবং সরকারকে বেসামাল করতে, সরকারকে অপমান অপদস্থ করতে, সরকারকে ব্যর্থ প্রকাশ করতে, একটি আইন শৃঙ্খলাবিহীন রাষ্ট্র হিসাবে পরিচালনা করতে খুন খারাপি, হত্যা, রাহাজানি, গুম, আগুন, অগ্নিসংযোগ, আপনারা হয়তো জানেন চট্টগ্রামে তারেক রহমান সাহেব যখন চীনে ছিলেন, পরপর দুইটি জায়গায়, চট্টগ্রামের সবচেয়ে সেন্সিটিভ দুইটি জায়গায়, কার্গোতে এবং একটি অফিসে অগ্নি সংগঠিত হয়েছে। ঠিক সেই মুহূর্তেই ভারতের দুজন নাগরিকও চট্টগ্রামের সীমান্তে আটক হয়েছে। তো চট্টগ্রাম ভারত থেকে কারা আসছে, এরা ভারতের নাগরিক এবং ঠিক ভারতের যে চট্টগ্রামের যে বন্দরের যে দুইটি অফিসে সংযোগ হয়েছে তার সাথে সম্পৃক্ত এই ভারতীয় নাগরিকরা। যদি এই ভারতীয় নাগরিকরা সরাসরি এসে নিজেরা ওই অফিস চেনে নেয়, তাকে কেউ গাইডনেস করেছে, তাকে কেউ এখানে নিয়ে পৌঁছে দিয়েছে, অগ্নি সরঞ্জাম বা অগ্নি ধরানোর জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার হয় সেগুলো সে ভারত থেকে নিয়ে আসেনি, বাংলাদেশ থেকে কেউ তাকে সরবরাহ করেছে। এরা কারা? এই জায়গাগুলোতে যদি ইন্টেলিজেন্স বাহিনী, সরকার সরাসরি দৃষ্টির ভিতরে না রাখেন, আরও বড় ধরনের স্যাবোটাজ সংগঠিত হবে এবং সরকারকে বারবার বিপদগ্রস্ত, বিপদমুখী করে তোলবার জন্য সকল প্রকার চেষ্টা চলবে। অতএব সরকারকে চতুর্মুখী দৃষ্টিভঙ্গিতে যদি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়, সরকার বা দেশ আরও একটি বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি বা সম্মুখীন হবে। আসসালামু আলাইকুম।